পৃথিবীতে ধেয়ে আসা অ্যাস্ট্রয়েডের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। কেবলমাত্র একটি লোক চাঁদে একটি ক্যাঙ্গারুর সাথে বেঁচে থাকে। এরপর তাদের সাথে কি কি ঘটনা ঘটে সেটাই আজকের মুভিতে এক্সপ্লেন করতে চলেছি। মুভির শুরুতেই আমরা কিছু অ্যাস্ট্রয়েডকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখি, আর ওই অ্যাস্ট্রয়েডগুলি কোনোভাবে যদি পৃথিবীর সাথে ধাক্কা লাগে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যে কারণে পুরো পৃথিবীর বিজ্ঞানীরা পৃথিবীকে বাঁচানোর জন্য একটি প্রজেক্টে কাজ করে। অ্যাস্ট্রয়েডটিকে আটকানোর জন্য লুনার প্রজেক্ট তৈরি করা হয়, যেখানে চাঁদের মধ্যে একটি বেস তৈরি করা হবে, যাতে করে বিজ্ঞানীরা ওই অ্যাস্ট্রয়েডটিকে নিউক্লিয়ার বোমের সাহায্যে ধ্বংস করতে পারবে, আর বাকি অ্যাস্ট্রয়েডের টুকরোগুলিকে চাঁদের সাহায্যে পৃথিবীতে যাওয়া থেকে আটকাবে। দীর্ঘ সময় ধরে এই প্রজেক্টে কাজ করার পর অবশেষে বিজ্ঞানীরা ওই অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করতে সফল হয়, যেটা দেখে চাঁদে থাকা সকল মানুষ সেলিব্রেট করতে থাকে। এরপর এই মুভির আসল চরিত্র দোগুকে দেখানো হয়। দোগু চাঁদে থাকা সায়েন্টিস্টগুলির হেল্পার হিসেবে এই চাঁদে থাকা বেসের মধ্যেই কাজ করত। দোগু তার বন্ধুদের ফটো তুলছিল, তখনই তাদের দলের ক্যাপ্টেন জিং সেখানে চলে আসে। দোগু মনে মনে জিংকে অনেক পছন্দ করত, তাই তাকে দেখা মাত্রই তার কল্পনায় হারিয়ে যায়। দোগু নিজের রুমে যায় আর সে কিভাবে জিংকে প্রপোজ করবে সেই নিয়ে বিভিন্ন রকমের প্ল্যান করতে থাকে। এদিকে সায়েন্টিস্টরা খবর পায় 30 মিনিটের মধ্যে চাঁদের মধ্যে কিছু অ্যাস্ট্রয়েডের টুকরো আছড়ে পড়তে চলেছে, যেটা শুনে জিং সবাইকে তাড়াতাড়ি করে চাঁদ ছেড়ে চলে যাওয়ার আদেশ দেয়। সবাই চাঁদ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু ডোগু তখনও কিভাবে জিংকে প্রপোজ করবে সেই নিয়ে ভাবতে থাকে। সবাই চাঁদের বেশ ছেড়ে রকেটের দিকে এগোতে থাকে আর নিজেদের রকেট লঞ্চ করে চাঁদের মাটি থেকে মহাকাশে চলে যায়। তখনই দোগুর হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সবাই নিজেদের রকেট নিয়ে চাঁদ ছেড়ে মহাকাশে পাড়ি দিয়েছে, আর বুঝতে পারার সাথে সাথে সেও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিয়ে একটি রোলার নিয়ে রকেটের দিকে যেতে থাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সমস্ত রকেটগুলি চাঁদের মাটি ছেড়ে মহাকাশে পাড়ি দেয়। তখনই দোগুর নজর যায় একটি রকেটের দিকে, যেটা তখনও পর্যন্ত চাঁদের মাটিতেই ল্যান্ডিং করা ছিল, আর ওই রকেটটির মধ্যে জিং ছিল। দোগু তাড়াতাড়ি করে তার রোলারটি নিয়ে ওই রকেটটির দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার পথে দোগুর সামনে একটি অগভীর খাদ চলে আসে। দোগু তার রোলারটিকে নিয়ে ওই খাদটির ওপর দিয়ে জাম্প করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ওই রোলারটি সমেত সে ওই খাদের মধ্যে পড়ে যায়। অন্যদিকে অ্যাস্ট্রয়েডের টুকরোগুলো চাঁদের দিকে ভেসে আসছিল, যেই কারণে জিং তার রকেটটিকে লঞ্চ করে দেয়। দোগু ধীরে ধীরে খাদ থেকে উপরে উঠে আসে, কিন্তু ততক্ষণে জিং রকেটটিকে লঞ্চ করে দেয়। রকেটটি সেখান থেকে যাওয়ার সাথে সাথেই অ্যাস্ট্রয়েডের টুকরোগুলি চাঁদের উপর আছড়ে পড়তে থাকে। দোগু তাড়াতাড়ি করে চাঁদের মধ্যে থাকা বেসের দিকে দৌড়াতে থাকে, কিন্তু ওই অ্যাস্ট্রয়েডগুলির কারণে দোগুও কিছুটা জখম হয়। দোগু সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। দোগুর যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে চাঁদের এই দিক থেকে একটি বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই ওই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর বুকে আছড়ে পড়ে, যাতে করে পৃথিবীর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে যায়। নিজের চোখের সামনে এরকম ঘটনা দেখে দোগু অনেক ইমোশন হয়ে যায়। দোগু ওই চাঁদে থাকা বেসের মধ্যে ফিরে আসে। সে তার বন্ধু বান্ধবদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সে তার কোনো বন্ধুর সাথে কন্ট্যাক্ট করতে পারে না, যাতে করে দোগু মনে করে হয়তো পৃথিবীতে থাকা তার সমস্ত বন্ধুরাই মারা গিয়েছে, আর সে একমাত্র মানুষ যে এখনো বেঁচে রয়েছে। দোগু বেসের মধ্যেই থাকতে শুরু করে। বেসের মধ্যে খাবারের কোনো অভাব ছিল না, তবে একা থাকার কারণে সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। ডোগু একদিন জিংয়ের রুমে যায় আর জিংকে স্মরণ করে জিংয়ের একটি ফটোর সাথে ডেট করে। তখনই আমরা ডোগুর সায়েন্টিস্ট বন্ধু আর জিংকে দেখি, যারা পৃথিবী থেকে ডোগুর এই সমস্ত আচরণ লাইভ দেখছিল। আসলে পৃথিবীতে ওই অ্যাস্ট্রয়েডটি আঘাত করার পর ডোগুর কিছু সায়েন্টিস্ট বন্ধু আর কিছু মানুষ প্রাণে বেঁচে গিয়েছিল, তবে যারা প্রাণে বেঁচে গিয়েছিল তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল, কারণ পৃথিবীর বেশিরভাগ জিনিসই ধ্বংস হয়ে গিয়েছিল, তাই বেঁচে থাকার জন্য তাদের প্রতি মুহূর্তে সার্ভাইভ করতে হতো। এরপর আমাদের লুনার প্রজেক্টের চেয়ারম্যান স্যাংকে দেখানো হয়। তিনি ডোগুকে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা করে, কিন্তু জিং জানায় চাঁদের মধ্যে থাকা সমস্ত কমিউনিকেশন সিস্টেম খারাপ হয়ে গিয়েছে, তাই না তারা ডোগুর সাথে কথা বলতে পারবে, না তারা ডোগুর কথা শুনতে পারবে। ডোগু তার ওষুধ আনার জন্য স্টোর রুমের দিকে যেতে থাকে। তখনই সে সেখানে একটি অদ্ভুত ছায়া দেখে। ছায়া দেখে ডোগু ভেবেছিল সেটি হয়তো কোনো মহিলার ছায়া, কিন্তু সামনে যাওয়ার পরে সে জানতে পারে সেটি কোনো মহিলা নয়, সেটি একটি ক্যাঙ্গারু ছিল। ক্যাঙ্গারুটার নাম ছিল কং। কং ডোগুকে দেখে একদমই খুশি হয় না, যে কারণে কং ডোগুকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। ডোগু আবারও একটি বেলচা নিয়ে স্টোর রুমে যায় তার ওষুধ আনার জন্য, কিন্তু কং খুবই শক্তিশালী ছিল। সে তার হাত দিয়ে বেলচাটিকে ভেঙে দেয়। ডোগু আবারও কংয়ের হাতে মার
খেয়ে নিজের রুমে ফিরে আসে। এরপর ডোগু একটি প্ল্যান তৈরি করে। ডোগু একটি ফিমেল ক্যাঙ্গারুর মতো ড্রেস আপ করে স্টোর রুমে যায় আর কংকে ইমপ্রেস করার চেষ্টা করে। আর এইসবের মাঝেই ডোগুর ড্রেসটা ফেটে যায় আর তার আসল রূপ সামনে চলে আসে। এটা দেখে কং আবারও তার উপর রেগে যায় আর তাকে আবারও মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কং এর থেকে বারবার মার খাওয়ার পর ডোগুর এবার মাথায় রাগ চেপে যায়। ডোগু একটি ফায়ার গান নিয়ে কং এর দিকে এগিয়ে যায় আর তার উপর ফায়ার করতে শুরু করে, কিন্তু গান থেকে গুলির জায়গায় প্লাস্টিকের বল বার হচ্ছিল। কং আবারও ডোগুর উপর রেগে গিয়ে তাকে পিটতে থাকে। এখানে তাদের দুইজনের মধ্যে অসাধারণ একটা ফাইট হয় আর কং আবারও ডোগুকে ফাইটে হারিয়ে দেয়। তখনই ডোগু কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কিছুর একটা ফ্রিকোয়েন্সি আসতে দেখে। ডোগু ভাবে হয়তো পৃথিবীতে এখনো কিছু মানুষেরা বেঁচে রয়েছে আর তারাই তাকে সিগন্যাল পাঠানোর চেষ্টা করছে। আসলে কং এর লেজটা তারে লাগার কারণেই এই সিগন্যালটা আসছিল। ডোগু ওই সিগন্যালটি পৃথিবী থেকে আসছে এটা ভেবে সে পৃথিবীতে ফিরে যাওয়ার প্ল্যান করে। ডোগু চিন্তা করতে থাকে বিনা রকেটে এই চাঁদ থেকে বার হওয়া একদমই অসম্ভব। তখনই ডংয়ের মাথায় একটা আইডিয়া আসে। সে কংকে নিয়ে ট্রাকে করে দেশের বাইরে কোথাও একটা যেতে থাকে। আসলে অনেক বছর আগে অ্যাপোলো মিশনের সময় একটি রকেট চাঁদের মধ্যে ল্যান্ড করা হয়েছিল, যেটা এখনো পর্যন্ত চাঁদের মধ্যেই রয়েছে। ডোগু ওই রকেটটির কাছে যায়। রকেটটির মডেল অনেক পুরনো ছিল, রকেটের অনেক পার্টসও ড্যামেজ হয়ে গিয়েছিল। ডোগু রকেটটিকে ট্রাকের সাহায্যে বেশের মধ্যে নিয়ে আসে আর এরপর রকেটটিকে মেরামত করতে শুরু করে। পুরনো হওয়ার কারণে রকেটের মধ্যে অনেক রকমের সমস্যা দেখা দিয়েছিল। রকেটের ইঞ্জিনের মধ্যে বেশি পাওয়ার ছিল না আর রকেটটি শুধুমাত্র একজনকেই ক্যারি করতে পারবে। আর যেহেতু তারা সেখানে দুইজন ছিল তাই তাদেরকে আরো একটি ইঞ্জিনের ব্যবস্থা করতে হবে। তো চাঁদের উল্টো দিকে আরো একটি বেস ছিল আর সেখানে খুব সহজেই রকেটের ইঞ্জিন পাওয়া যাবে। ডোগু কংকে নিয়ে ওই উল্টো দিকের বেসটির দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে পৃথিবীতে থাকা ডোগুর বন্ধুরা তার এই সমস্ত কর্মকাণ্ড দেখতে থাকে, কিন্তু কমিউনিকেশন সিস্টেম খারাপ হওয়ার জন্য তারা কোনোভাবেই ডোগুর সাথে যোগাযোগ করতে পারছিল না। তারা ডোগুর এই মিশনটাকে একবারেই অসম্ভব বলে মনে করে, কারণ ডোগুর ট্রাকটা পুরোপুরিভাবে সোলার এনার্জির ওপর ডিপেন্ড করে আর চাঁদে শুধুমাত্র 14 দিনে সূর্য ওঠে। ট্রাকটির মধ্যে 6500 কিলোমিটার পথ ভ্রমণ করার মতো এনার্জি ছিল, কিন্তু দ্বিতীয় বেশটির দূরত্ব ছিল প্রায় 8000 কিলোমিটার। তাই ডোগু সোজাভাবে না গিয়ে সূর্যের আলোর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চাঁদের যেই দিকে সূর্যের আলো পড়ছে সেই স্থান দিয়ে ডোগু ট্রাকটিকে নিয়ে এগিয়ে চলেছে, যেই কারণে দ্বিতীয় বেশটিতে পৌঁছাতে ডোগুর প্রায় 41 দিন সময় লেগে যায়। ডোগু আর কং ট্রাক থেকে নেমে ওই দ্বিতীয় বেশটির ভেতরে চলে আসে। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর তারা ইঞ্জিনটিকে দেখতে পায়। ডোগু ইঞ্জিনটিকে নামিয়ে সেটিকে দেখতে থাকে আর কং ইঞ্জিনের পাওয়ার বাটনটিকে ভিডিও গেম মনে করে তার সাথে খেলতে থাকে, যেই কারণে ইঞ্জিনের মধ্যে পাওয়ার সাপ্লাই হয়ে যায়। এসব দেখে ডোগু কং এর উপর অনেক রেগে যায় আর কংকে ওই ট্রাকের মধ্যে থাকা পেছনের একটি বাংকারে বন্ধ করে রাখে। এরপর ডোগু ওই ইঞ্জিনটি নিয়ে প্রথম বেসের দিকে রওনা দেয়। ফেরার সময়ও ডোগু সূর্যের আলোকে ফলো করে বেসের দিকে ফিরছিল। ওই রাস্তার মধ্যে অনেক ছোট বড় গর্ত ছিল আর এই খারাপ রাস্তার কারণে ওই ট্রাকের পেছনে থাকা বাংকারটি ট্রাকের থেকে আলাদা হয়ে যায়। এভাবে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর যখন ডোগু কংকে দেখার জন্য বাইরে আসে তখন সে দেখে যে বাংকারটি তার ট্রাক থেকে অনেক আগেই আলাদা হয়ে গিয়েছে। ডোগুর মাথা ঘুরতে থাকে, সে বুঝতে পারছে না এবার সে কি করবে, কারণ সে কংকে সেখানে একা ছেড়ে যেতে পারবে না। আবার যদি সে কংকে ফিরিয়ে আনে তাহলে সে সূর্যের আলোকে ফলো করে এগোতে পারবে না। ডোগু ঠিক করে যাই হয়ে যাক না কেন তবুও সে কংকে একা ফেলে কোথাও যাবে না। ডোগু আবারও কংকে ফিরিয়ে আনতে যায়। কং এর কাছে পৌঁছে ডোগু প্রথমে কংকে ওই বাংকার থেকে বাইরে বার করে। এরপর দুইজনে আবারও সূর্যের আলোকে ফলো করে সেই দিক দিয়ে এগোতে থাকে। অনেকদিন ধরে ডোগু অনেক স্পিডে ড্রাইভিং করার পরেও সে সূর্যের আলোর কাছে পৌঁছাতে পারে না। তাদের ওই ট্রাকের মধ্যে আর খুবই অল্প পরিমাণে পাওয়ার সাপ্লাই ছিল, যেটা আর কয়েক ঘন্টা যাওয়ার পরে শেষ হয়ে যায়। ট্রাকের মধ্যে পাওয়ার সাপ্লাই বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই তাদের ঠান্ডা লাগতে শুরু করে আর তাদের কাছে শুধুমাত্র 3 ঘন্টা বাজার মতোই অক্সিজেন ছিল। ডোগু বুঝতে পারে এইবার তার মরণ নিশ্চিত, তাই সে ট্রাক থেকে বাইরে আসে আর তার কাছে থাকা জিঙের ফটোটিকে শেষবারের মতো দেখতে থাকে। তখনই ডোগু লক্ষ্য করে তার ওই কাঁচ থেকে রিফ্লেক্ট হওয়া আলোটিকে কং ধরার চেষ্টা করছে। এটা দেখে ডোগুর মাথায় একটা আইডিয়া আসে। সে ওই ট্রাক থেকে কিছু জিনিস নিয়ে একটি স্লেজ গাড়ি বানায় আর ওই স্লেজ গাড়িটিকে কং এর শরীরের সাথে বেঁধে দেয় আর তার সামনে টর্চ লাইট জ্বালায়। কং ওই আলোটিকে ধরার চেষ্টা করে আর ডোগু তার সাথে সাথে সুইপ করে আগে এগিয়ে যেতে থাকে। যাওয়ার সময় মাঝ রাস্তায় একটি অনেক বড় গর্ত চলে আসে, কিন্তু কং সেদিকে লক্ষ্য করে না আর সে জাম্প লাগিয়ে দেয়।
তখন দগু ওই গ্যাস সিলিন্ডারটিকে লিক করে দেয়, যাতে করে খুব সহজেই তারা ওই গর্তটি পার হয়ে যায়। তো অবশেষে দগু কংকে নিয়ে ওই বেশের মধ্যে পৌঁছাতে সক্ষম হয়। দগু ওই দ্বিতীয় ইঞ্জিনটিকেও বেশের মধ্যে নিয়ে আসে। তখন সে লক্ষ্য করে তার সেই কমিউনিকেশন ডিভাইসে আবারও কেউ যেন কিসের সিগন্যাল পাঠাচ্ছে। দগু খুশিতে লাফাতে থাকে। তখনই তার নজর যায় কং এর দিকে। সে দেখে কং এর কানটা তারে লাগার জন্যই ওই কমিউনিকেশন ডিভাইসে সিগন্যাল আসছিল। দগু ভাবে প্রথম থেকেই এই সিগন্যালটি তারের নড়ার কারণেই আসছিল, পৃথিবী থেকে আসছিল না, যার মানে পৃথিবীতে এখন আর কেউ বেঁচে নেই। আর এটা ভেবেই দগু অনেক ইমোশন হয়ে যায়। সে ভাবতে থাকে এখন যদি পৃথিবীতে আর কেউ বেঁচে নেই তাহলে সে পৃথিবীতে ফিরে গিয়ে কি করবে। দগু তার পৃথিবীতে ফিরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয়। আর পৃথিবীতে থাকা তার সঙ্গীরা তার এই সমস্ত কর্মকাণ্ড দেখতে থাকে। তখন তার বন্ধুরা চাঁদের দিকে আলো জ্বালিয়ে তাকে মেসেজ দেওয়ার চেষ্টা করে যে এই ব্রহ্মাণ্ডে সে শুধুমাত্র একা নয়। তাদের এই মেসেজ পাওয়ার পর দগু আবারও মোটিভেট হয়ে যায় আর সে আবারও পৃথিবীতে ফিরে যাওয়ার প্ল্যান করে। দগু প্রথমে সেই কমিউনিকেশন ডিভাইসটাকে ঠিক করে আর পৃথিবীতে থাকা তার বন্ধুদের সাথে যোগাযোগ করে। পৃথিবীতে থাকা দগুর বন্ধুরা রকেটটিকে অ্যাসেম্বল করার জন্য দগুকে সাহায্য করে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই দগু রকেটটিকে কমপ্লিট করে ফেলে আর এরপর কংকে নিয়ে ওই রকেটের উদ্দেশ্যে পাড়ি দেয়। দুজনে রকেটে চেপে রকেটটিকে লঞ্চ করে দেয়। তখনই আমাদের মহাকাশের মধ্যে আরো একটি অ্যাস্ট্রয়েডকে দেখানো হয়, যেটা খুবই দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছিল। দগু তার রকেটটিকে স্পেস স্টেশনের কাছে নিয়ে আসে আর স্পেস স্টেশনের সাথে তার রকেটটিকে যুক্ত করে দেয়। এরপর দগু ওই স্পেস স্টেশনের ভেতরে চলে আসে আর সেখান থেকে কিভাবে পৃথিবীতে ফিরে যাবে তার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করতে থাকে। এদিকে পৃথিবীতে থাকা লোকেরাও জেনে যায় যে একটি বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর এই অ্যাস্ট্রয়েডটা আগের অ্যাস্ট্রয়েডের থেকেও আকারে অনেক বড়। আর এইবারে যদি অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর সাথে ধাক্কা লাগে তাহলে পৃথিবীতে যে সামান্য জীবন বেঁচে রয়েছে তাও ধ্বংস হয়ে যাবে। তখন মিস্টার স্যাং জানায় যে এই সময় একমাত্র দগুই তাদের সাহায্য করতে পারে, কারণ দগু এই মুহূর্তে স্পেস স্টেশনের মধ্যে রয়েছে আর ওই স্পেস স্টেশনের মধ্যে একটি নিউক্লিয়ার বোম রয়েছে। তাই দগু ওই নিউক্লিয়ার বোমটির সাহায্যে অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করতে পারে। তবে এতে করে দগুর জীবনের অনেক রিস্ক হয়ে যাবে। কিন্তু তবুও দগু নিজের কথা না ভেবে পৃথিবীতে থাকা তার বন্ধুদের বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে রাজি হয়। এরপর দগু কংকে স্পেস স্টেশনের ভেতরে পাঠিয়ে দেয় আর তাকে সব সময় সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদও জানায়। দগু কংকে শেষ বিদায় জানায়, কারণ দগু ভেবেই নিয়েছিল যে এই মিশনের জন্য সে আর বেঁচে ফিরতে পারবে না। দগু কংকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। দগু কং এর জন্য কাঁদতে থাকে। কংও সবকিছু বুঝতে পেরে অনেক ইমোশন হয়ে যায়। তো এখানে এই সিনটা অনেক ইমোশন ছিল। দগু তার স্পেস স্টেশনের সাহায্যে ওই নিউক্লিয়ার বোমটিকে নিয়ে অ্যাস্ট্রয়েডটির দিকে এগোতে থাকে। যাওয়ার পথে দগুর সামনে অনেক ছোট বড় অ্যাস্ট্রয়েড আসে। দগু খুব সাবধানে অ্যাস্ট্রয়েডটির দিকে এগোতে থাকে, কিন্তু তখনই একটি অ্যাস্ট্রয়েডের সাথে দগুর ওই স্পেসশিপের ধাক্কা লাগে। দগুর স্পেসশিপটা স্পেসের মধ্যে গোল গোল ভাবে ঘুরতে থাকে। দগু কোনো রকমে তার ওই স্পেসশিপটাকে কন্ট্রোল করে, কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য স্পেসশিপের মধ্যে থাকা সমস্ত ইঞ্জিনগুলি কাজ করা বন্ধ করে দিয়েছিল। দগুর কাছে আর কোনো অপশন ছিল না। এখন তাকে নিজেকেই ওই নিউক্লিয়ার বোমটিকে নিয়ে অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করতে হবে, যার মানে বোমটি ফাটার সাথে অ্যাস্ট্রয়েডটি তো ধ্বংস হবে, কিন্তু তার সাথে দগুর জীবনও চলে যাবে। কিন্তু দগু নিজের জীবনের পরোয়া না করে সেই নিউক্লিয়ার বোমটিকে নিয়ে অ্যাস্ট্রয়েডটির দিকে এগোতে থাকে আর শেষবারের মতো জিংকে মনে করে সে অ্যাস্ট্রয়েডের ভেতরে চলে যায়। বোমটি ফাটার কারণে মহাকাশে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর অ্যাস্ট্রয়েডটি টুকরো টুকরো হয়ে মহাকাশের মধ্যে ছড়িয়ে পড়ে। দগুর এই স্যাক্রিফাইসের জন্য পৃথিবীতে বেঁচে থাকা মানুষেরা তাকে স্যালুট জানায়। এরপর কয়েক যুগ কেটে যায়। পৃথিবী আবারও আগের মতো সবুজ হয়ে ওঠে। কং নিজের বাড়ি ফিরে যায় আর জিং আবারও চাঁদে গিয়ে সেই বেশের মধ্যেই থাকার সিদ্ধান্ত নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।